আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। মানুষের কার্যাবলী কোনগুলো এবং সেই কার্যাবলীর ফলে পরিবেশের ওপর কী প্রভাব পড়ে সেগুলি আমরা জানব। দেখো, অনেক মানুষ কৃষিকাজ করে থাকেন, জমিতে ধান, শাকসবজি, চাল ডাল এসব উৎপাদন করেন এবং সেই উৎপাদন বাড়ানোর জন্য কৃষকেরা জমিতে রাসায়নিক সার এবং কীটনাশক পদার্থ ব্যবহার করে থাকেন, তাই তো? আবার ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা সবাই মিলে কোনো পাহাড় ঘেরা নদীর ধারে জলাধার নির্মাণ করেন। আবার দেখবে পাহাড়ি এলাকায় রাস্তা তৈরির জন্য পাহাড়ি এলাকার যাতে সমতল অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে তার জন্য রাস্তা তৈরি করা হয় এবং সেই রাস্তা তৈরি করার জন্য ডিনামাইট বোমা ফাটিয়ে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়। আবার দেখবে কয়লা, যেখানে কয়লার খনি আছে সেই কয়লার খনিতে ডিনামাইট বোমা ফাটানো হয় কয়লা উত্তোলনের জন্য। তারপর যারা দেখবে শহরাঞ্চলে থাকে তারা অনেক সময় দেখতে পায়, যেমন আমি যখন বাড়িতে থাকি, বাড়ি থেকেই আমি তো দুর্গাপুরে থাকি, দুর্গাপুরে অনেক বড় বড় কলকারখানা আছে, তো বাড়ি থেকে একটু বেরিয়ে গেলেই বড় বড় কলকারখানার যে চিমনিগুলো সেগুলো আমি বাড়ি থেকেই দেখতে পাই, আর সেই চিমনি থেকে প্রচুর ধোঁয়া বেরিয়ে আসে। তো এইগুলো হচ্ছে মানুষের কার্যাবলী। দেখো, মানুষের কাজকর্ম কিন্তু বিভিন্ন ধরনের হয়। এই যে বললাম, একজন কৃষিকাজ করছেন, চাষবাস করছেন, আবার কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার শ্রমিক, তো বিভিন্ন ধরনের হয়, তাই তো? মানুষের কোনো কাজটা সরাসরি প্রকৃতির সঙ্গে যুক্ত থাকে, আবার কোনো কাজ প্রযুক্তি নির্ভর, আবার কোনো কাজ সেবামূলকও হয়। তো এই কাজের ভিত্তিতে বিভিন্ন কাজের ক্ষেত্রকে আলাদা করা হয়, 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রকৃতি নির্ভর, একটা প্রযুক্তি নির্ভর, আর একটা হচ্ছে সেবামূলক কাজ। এখানে লিখি আমরা, একটা হচ্ছে প্রকৃতি নির্ভর, আর একটা হচ্ছে প্রযুক্তি নির্ভর, আর একটা হচ্ছে সেবামূলক কাজ। তো দেখো, মানুষের কার্যাবলীকে তাদের কাজের ক্ষেত্র অনুযায়ী 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রকৃতি নির্ভর কোনটা? প্রকৃতি নির্ভর কাজ হচ্ছে যেটা সরাসরি প্রকৃতির ওপর নির্ভরশীল, যেমন এই যে কৃষিকাজ, মানুষ কৃষিকাজ করছে পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভর করে, তাই তো? তারপর দেখো প্রযুক্তি নির্ভর কাজ কোনগুলো? এই যে কম্পিউটারের দ্বারা মানুষ যে কাজগুলো করে থাকে, তথ্য প্রযুক্তি শিল্প সেগুলো হচ্ছে প্রযুক্তি নির্ভর কাজ, যেগুলো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দ্বারা হয়ে থাকে, কম্পিউটার ভিত্তিক যে কাজগুলো সেগুলো। সেবামূলক কাজ কোনগুলো? এই যে বিভিন্ন ধরনের হাসপাতালে ডাক্তার, নার্স কাজ করে থাকেন মানুষের চিকিৎসার জন্য, তো সেগুলো হচ্ছে সেবামূলক কাজ। তো এই হলো মানুষের কার্যাবলী। এখন আমরা সভ্যতার বিবর্তন এবং পরিবেশের ওপর তার প্রভাব এটা সম্পর্কে জানব। দেখো, পৃথিবীতে যখন প্রাণের সৃষ্টি হয়, মানুষের আবির্ভাব হয়, তারপর থেকেই মানুষ কিন্তু নানা ধরনের কাজকর্ম করে চলেছে। এবং সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ যখন অসভ্যভাবে জীবনযাপন করত, তখন মানুষ যাযাবর জীবনযাপন করত। মানুষ এক স্থান থেকে আরেক স্থানে বসবাস করতো, স্থায়ী কোনো বসবাস ছিল না। তারা কোনো পাহাড়ের গুহায় বসবাস করতো, অথবা কোনো গাছের ডালে ডালে বাস করতো। মানে প্রথমে মানুষ যাযাবর বর্বর জীবনযাপন করতো, এটা তো আমরা ইতিহাসে পড়েছি, তাই না? সেই সময় মানুষের চাহিদা ছিল সামান্য, অল্প চাহিদা ছিল। সেই সময় মানুষ ফলমূল সংগ্রহ করে, পশু শিকার করে জীবনযাপন করত, তাই তো? আর সেই সময় প্রাচীনকালে, মানে সভ্যতা যখন শুরু হয়, সেই সময় মানুষের জীবনযাত্রা পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। তারপর তারা আস্তে আস্তে আগুনের ব্যবহার করতে শিখলো, তারপর আস্তে আস্তে চাষ করতে জানলো এবং ধীরে ধীরে নিজেদের প্রয়োজনে প্রকৃতিকে পরিবর্তন করতে লাগলো। তারপর একদিন চাকার আবিষ্কার হলো। তারপর চাকার আবিষ্কারের পর থেকেই সভ্যতা একটা নতুন গতি পেল। চাকা আবিষ্কারের পরেই সভ্যতা একটা নতুন গতি পেল। তারপর আস্তে আস্তে মানুষ নতুন নতুন দেশ আবিষ্কারের নেশায় বেরিয়ে পড়লো, বিভিন্ন দেশে বেরিয়ে পড়লো, নতুন নতুন দেশ আবিষ্কারের নেশায়।
সেই সময় কিন্তু মানুষের প্রকৃতির সামান্য ক্ষয়ক্ষতি হতো ঠিকই, কিন্তু সেই সময় প্রকৃতির সামান্য ক্ষয়ক্ষতি হলে সেটা নিজে নিজেই পূরণ হয়ে যেত। এই যে প্রকৃতির সামান্য ক্ষয়ক্ষতি হওয়া এবং নিজে নিজেই সেটাকে পূরণ হয়ে যাওয়া, সেটা পূরণ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। এটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, আমি বলছি আর একবার জিনিসটা কি। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। এখনও যদি পরিবেশে কম ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতিটা পরিবেশে আপনা আপনি পূরণ হয়ে যায়, তো সেই ব্যবস্থাটাকে বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। এটা ইম্পর্টেন্ট, 2 মার্কসে তোমাদের কোশ্চেন হতে পারে, তো তোমরা এটা পড়বে। হোমিওস্ট্যাটিক মেকানিজম। তো দেখো, আমাদের শরীরে কোথাও যদি কেটে যায়, হাতে বা পায়ে কেটে গেল, তারপরে কি হয়, ওটা আস্তে আস্তে কিছুদিন পরেই সেই জায়গাটা, সেই ক্ষতটা পূরণ হয়ে যায়, তাই তো? পরিবেশেও ঠিক তাই। পরিবেশে যদি কোনো একটা জায়গায় ক্ষতি হয়ে যায়, কোথাও ধরে নাও ছোটোখাটো একটা জায়গায় আগুন লেগে গেল, কিছু গাছ পুড়ে গেল, তাহলে কি আস্তে আস্তে পরবর্তীকালে কিছু সময় পরে ওখানে আবার নতুন গাছ গজাতে থাকে, বৃষ্টি হলো, গাছ হলো, তো আস্তে আস্তে সেই ক্ষতটা, পরিবেশে সেই ক্ষতটা পূরণ হয়ে যায়। তো এই পরিবেশের ক্ষতি হওয়া, সামান্য ক্ষতি হওয়া এবং সেই পরিবেশের নিজে থেকেই নিজে নিজেই ক্ষতি পূরণ হয়ে যাওয়াটাকেই বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা। বোঝা গেছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা কি? কিন্তু বর্তমানে পরিবেশের এতটাই ক্ষয়ক্ষতি হচ্ছে যে এই নিজে থেকেই সেই পরিবেশের ক্ষতি পূরণ আর সম্ভব হয়ে ওঠে না। ঠিক আছে? তো দেখো, সভ্যতার বিবর্তন আমি বললাম, এই যে প্রাচীনকালে সভ্যতা কীরকম ছিল, মানুষ বর্বর জীবনযাপন করতো, আর সেই সময় মানুষ পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল, তাই তো? কিন্তু তার পরবর্তীকালে অষ্টাদশ শতাব্দীতে কি হয়, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। শিল্প বিপ্লব তোমরা পড়েছো মনে হয়, বা এখন পড়ে না থাকলে হিস্ট্রিতে তোমরা পরবর্তীকালে পড়বে। ইংল্যান্ড তথা ইউরোপে শিল্প বিপ্লব হয় এবং তার ফলে সভ্যতাটা আরও এগিয়ে যেতে থাকে, এবং সেই শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে, চিকিৎসা বিজ্ঞান এবং আরও অন্যান্য ক্ষেত্রে দ্রুত উন্নতি হতে থাকলো, আরও অন্যান্য জিনিসগুলো আরও উন্নত হতে থাকলো, এবং এর ফলে জনসংখ্যাও বাড়তে থাকলো, রাস্তাঘাট, কলকারখানা এসব আরও অনেক বেশি বেশি বাড়তে থাকলো, নির্বিচারে গাছ কাটা শুরু হতে থাকলো, তারপর খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের যথেচ্ছ পরিমাণে ব্যবহার হতে থাকলো। তারপর এই বিংশ শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ হয়। প্রথম বিশ্বযুদ্ধ, যেটা 1914 সালে হয়, হ্যাঁ। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। তো এইসব বিশ্বযুদ্ধগুলো হওয়ার পরে পরিবেশে দেখো এতটাই ক্ষয়ক্ষতি হচ্ছে যে এটা নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে, আর এই ক্ষয়ক্ষতি, পরিবেশের ক্ষয়ক্ষতি সমস্ত জীবকুলের ওপর প্রভাব বিস্তার করছে। এই দেখো, এখানে আমি একটা ছবি এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৃথিবী, এবং এখানে দেখতে পাচ্ছ পৃথিবী খুব কষ্টের মধ্যে আছে। তো এটা কেন? এখানে এই যে দুঃখ ভাব এই জন্য, এই যে পরিবেশে খুব ক্ষয়ক্ষতি হচ্ছে বলে এরকম একটা আমি ছবি এঁকেছি, যাতে তোমরা বুঝতে পারো। তো এটা কেন হচ্ছে, এই পৃথিবীর এত ক্ষয়ক্ষতি বা পরিবেশের এত ক্ষয়ক্ষতি কেন হচ্ছে, সেগুলো আমরা একটু জানবো। এই যে বললাম, অষ্টাদশ শতাব্দীর পরবর্তীকালে ইউরোপে শিল্প বিপ্লব, তার ফলে এই যে এত চিকিৎসা বিজ্ঞান শিল্পে এত উন্নতি এবং বিভিন্ন ধরনের শক্তি সম্পদের ব্যবহার, তার ফলে পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এটা একটু আমরা ছোটো ছোটো পয়েন্টগুলো এখানে লিখেছি, দেখো, এটা একটু জেনে নেব। দেখো, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ হচ্ছে এই যে জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ হচ্ছে। বিভিন্ন হাসপাতাল এবং কলকারখানার দূষিত জল জলে এসে, নদীর জলে এসে মিশে জলকে দূষিত করছে, তাই তো? তারপর দেখো, জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষণ বাড়ছে, এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। তো এর ফলে পরিবেশের ওপর কুপ্রভাব ফেলছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, ঘর বাড়ির পরিমাণ বাড়ছে, কলকারখানা বাড়ছে, তার ফলে দূষণ হচ্ছে। তারপর দেখো, সম্পদের যথেচ্ছ ব্যবহার। সম্পদের যথেচ্ছ ব্যবহার বলতে যে শক্তি সম্পদ এবং খনিজ সম্পদ, তারপর জল, মাটি, অরণ্য, কয়লা, খনিজ তেল, লোহা, তামা ইত্যাদি, এইসব যথেচ্ছ পরিমাণে ব্যবহার হচ্ছে, তাই তো? তারপর অরণ্য ছেদন। এই যে জনসংখ্যা বাড়ছে, তাদের ঘর বাড়ি নির্মাণের জন্যে অরণ্য ছেদন করে, বৃক্ষ ছেদন করে সেখানে ঘর বাড়ি নির্মাণ করা হচ্ছে।
অরণ্য ছেদনের ফলে বায়ু দূষণ বাড়ছে, তাই তো। তারপর দেখো এই যে বিশ্বযুদ্ধ, পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল, এই যে বললাম 19বিংশ শতাব্দীতে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপর সন্ত্রাসবাদ, বর্তমানে তোমরা জানো চীন এবং ভারতের মধ্যে এই যে যুদ্ধ চলছে, তাই তো। তারপর এই যে এখানে লিখেছি আমি তাপমাত্রা বৃদ্ধি, যেহেতু পরিবেশ দূষণ বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং যেটা ওটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই তো। তারপর অপরিকল্পিত উন্নয়ন, অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে বিভিন্ন শহরাঞ্চলে বিভিন্ন ধরনের ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে, সেটা হচ্ছে অপরিকল্পিতভাবে, মানে ঘরবাড়ি নির্মাণ হচ্ছে, কলকারখানা তৈরি করা হচ্ছে, সব কিছু পরিকল্পনা মাফিক করা উচিত, কিন্তু বর্তমানে অপরিকল্পিতভাবে উন্নয়ন হচ্ছে, তো তার ফলে পরিবেশের ওপর একটা কুপ্রভাব পড়ছে। তো সেই জন্যই দেখতে পাচ্ছ তোমরা এখানে এরকম একটা আমি ছবি এঁকেছি। পরিবেশ দূষিত হচ্ছে বলে পুরো পৃথিবীর ওপর একটা কুপ্রভাব পড়ছে। পৃথিবী একদম এই মানুষের এই কার্যাবলীর ফলে পরিবেশের এতটাই ক্ষয়ক্ষতি হচ্ছে যে পুরো পৃথিবীর ওপর কুপ্রভাব পড়ছে, ঠিক আছে। তো এই যে মানুষের এই যে এত কার্যাবলী, মানুষের এই কার্যাবলীর জন্যই পরিবেশের এই এত কুপ্রভাব পড়ছে এবং পরিবেশের অবনমন হচ্ছে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো আমরা জানলাম। এবার টেক্সট বইটা একটু আমরা পড়বো, ঠিক আছে। তোমরা টেক্সট বইটা ভালো করে পড়বে। এবার আমরা পরিবেশের অবনমনটা কি সেটা আমরা একটু বলবো। পরিবেশ দূষণ এবং পরিবেশ অবনমন সেগুলো একটু আলোচনা করব। পরিবেশ দূষণ হচ্ছে যখন কোনো প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কার্যাবলীর ফলে পরিবেশের কোনো উপাদান দূষিত হয়, তখন সেটাকে বলা হয় পরিবেশ দূষণ। যেমন বায়ুতে যখন কলকারখানার ধোঁয়া মেশে তখন বায়ু দূষিত হয়, তাই তো। তো এটা হচ্ছে পরিবেশ দূষণের একটা অংশ। বায়ু দূষিত হচ্ছে, তারপর আবার জল দূষিত হয়, জলে যদি নোংরা জল এসে মেশে, নোংরা রাসায়নিক পদার্থ এসে মেশে, তাহলে জল দূষিত হয়। তো এটা হচ্ছে পরিবেশ দূষণ। আর পরিবেশের অবনমন জিনিসটা হচ্ছে পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস পাওয়াকে বলা হয় পরিবেশের অবনমন। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলে দিই, তাহলে বুঝতে পারবে। ধরে নাও কোনো একটা জায়গায় ভৌম জলে আর্সেনিকের পরিমাণ বেশি, মানে যেরকম পরিমাণ হওয়া দরকার তার থেকে বেশি, তাহলে সেই জলটাকে আমরা বলবো দূষিত জল। আর সেই দূষিত জলটা যখন বেরিয়ে আসছে, আমরা সেই জলটাকে পান করছি, তো তখন সেখানে হচ্ছে জল দূষণ, এবং জল দূষণের ফলে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব আমাদের উপর পড়ে। কিন্তু দীর্ঘদিন ধরে যদি সেখানে আর্সেনিকের পরিমাণ বাড়তে থাকে, দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকে, তাহলে কি হয়, ভৌম জলের গুণমান একদমই হ্রাস পেয়ে যায়। তার ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট দেখা দেয় এবং ভূমিক্ষয় হয়। তো এইসব যে ব্যাপকভাবে যে সমস্যাটা হয় সেটাকে বলা হয় পরিবেশের অবনমন। তো আশা করছি বুঝতে পেরেছ, পরিবেশ দূষণ এবং পরিবেশের অবনমন এই কথা দুটো কিন্তু খুবই মানে কি বলবো, খুবই দুটো কিন্তু পরিবেশের সঙ্গে সম্পর্কিত, কিন্তু এই দুটো কথা কিন্তু আলাদা। এই দুটোর পার্থক্য তোমরা করবে। পরিবেশ দূষণ এবং পরিবেশের অবনমন জিনিসটা কি? পরিবেশ দূষণ হচ্ছে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যাবলীর ফলে পরিবেশের বিভিন্ন উপাদান দূষিত হয়ে যাওয়াকে বলা হচ্ছে পরিবেশ দূষণ। আর পরিবেশের যখন সামগ্রিক গুণমান হ্রাসপ্রাপ্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে পরিবেশের অবনমন। দেখো, পরিবেশের এই গুণমান যখন হ্রাসপ্রাপ্ত হয়ে যাচ্ছে তখন জল, বায়ু, মাটি এবং প্রাকৃতিক সম্পদ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের বাস্তুতন্ত্র ব্যাহত হয়, বাস্তুতন্ত্রের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে কি হয়, কোনো একটা জীব প্রজাতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে পারে এই পরিবেশ অবনমনের ফলে, ঠিক আছে। পরিবেশে দেখো একটা নির্দিষ্ট সহন ক্ষমতা আছে। আমি তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে যে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা, পরিবেশের একটা নির্দিষ্ট সহন ক্ষমতা আছে, যে মাত্রায় পরিবেশের ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষয়ক্ষতিটা আপনি পূরণ হয়ে যায়। কিন্তু সেই মাত্রাটা, পরিবেশের সেই ক্ষয়ক্ষতির মাত্রাটা যখন অনেক বেড়ে যায়
প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের গুণমান যখন হ্রাস পেয়ে যায়, এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে যায় যে হোমিওস্ট্যাটিক ব্যবস্থাটা আর কোনো কাজ করে না, মানে পরিবেশে আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না, পরিবেশের ক্ষতটা ভালো হয় না। তো সেই অবস্থাটাকে বলা হয় পরিবেশের অবনমন। যেমন দেখো, অতিরিক্ত পরিমাণে যদি অরণ্য ধ্বংস করা হয়, তার ফলে কি হয়, ভূমিক্ষয় হয়, আবার অনেক সময় বন্যা হয়, জীববৈচিত্র্য, সেখানকার সেই অরণ্যের জীববৈচিত্র্য হ্রাস পেয়ে যায়, আর অরণ্য ধ্বংসের ফলে মরুভূমিরও প্রসার বৃদ্ধি পেয়ে যায়। তো এটাকে বলা হয় পরিবেশের সামগ্রিক অবনমন। আশা করছি তোমরা এই দুটো বিষয় বুঝতে পেরেছো, পরিবেশ দূষণ এবং পরিবেশের অবনমন জিনিসটা। এবার দেখো, আমরা পরিবেশের অবনমনের কারণ জানবো। পরিবেশের অবনমন সাধারণত দুটি কারণে হয়, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ। পরিবেশ অবনমনের একটা কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ কোনগুলো? প্রাকৃতিক কারণ হচ্ছে যে ঝড়, বন্যা, তারপর খরা। এই কিছুদিন আগে আমফান ঝড় হলো, তাই তো, তার ফলে কলকাতায় অনেক ক্ষয়ক্ষতি হলো, তোমরা জানো। তারপর ভূমিকম্প, তারপর খরা, সুনামি, এইসব প্রাকৃতিক শক্তির ফলে ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়, তাই তো। আর একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশেরও অবনমন ঘটে, যার প্রভাবে মানুষ তথা বিভিন্ন, শুধুমাত্র মানুষের ক্ষয়ক্ষতি হয় তা নয়, মানুষের সঙ্গে সঙ্গে পশু পাখি, বিভিন্ন ধরনের উদ্ভিদ, আণুবীক্ষণিক যে জীব, তাদেরও জীবনচক্র ব্যাহত হয়। ভূপৃষ্ঠের গঠন পরিবর্তন হয়, এই যে ঝড়ের ফলে বিভিন্ন ঘরবাড়ির ধ্বংস হয়, এগুলো হয়। ভূপৃষ্ঠের গঠন পরিবর্তন হয় বলতে ভূমিকম্পের ফলে কোনো একটা স্থান ওপরে উঠে যেতে পারে বা কোনো একটা স্থান নিচে বসে যায়, এগুলো বোঝানো হচ্ছে আর কি। রাস্তাঘাট নির্মাণ, এই যে রাস্তাঘাট নির্মাণ নয়, রাস্তাঘাট ধ্বংস হয়ে যায় ভূমিকম্পের ফলে, রাস্তা ঘরবাড়ি ভেঙে যায়, বিভিন্ন সম্পত্তি হানি ঘটে, জীবন হানি ঘটে, অনেক মানুষ মারা যায়, পশু পাখি মারা যায়। তো এর ফলে পরিবেশের অবনমন ঘটে। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। এরপর আমরা জানবো মনুষ্যসৃষ্ট কোন কোন কারণে পরিবেশের অবনমন ঘটে। দেখো, আধুনিক কৃষি পদ্ধতিতে কৃষিকাজ, তার ফলে কি হয়, মানুষ অনেক বেশি পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে ফলন বাড়ানোর জন্য। আর সেই রাসায়নিক সার এবং কীটনাশক পদার্থ ব্যবহারের ফলে জমির গুণমান নষ্ট হয়ে যায়, মাটি দূষিত হয়, এবং সেই মাটিতে সেই জমির জল যখন কোনো নদী বা জলাশয়ে গিয়ে মেশে সেই নদীর জল বা জলাশয়ের জল দূষিত হয়, তার মানে জল দূষণ হয়। শিল্প কলকারখানার ধোঁয়া, তারপর নগরায়নের ফলে এই নগরায়নের আবর্জনা, বর্জ্য পদার্থ, এইসব, আবার অরণ্য নিধনের ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। অরণ্য নিধনের ফলে সেই এলাকার জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যায়, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায়, তাই তো। তো এইসব কারণে প্রকৃতির অনেক ক্ষয়ক্ষতি হয়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তো এই মনুষ্যসৃষ্ট এইসব কারণও কিন্তু পরিবেশের অবনমন ঘটায়, তাই তো। তো এই হলো পরিবেশ অবনমনের দুটি কারণ, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ। এখন আমরা পরিবেশ অবনমনের ফলাফল সম্পর্কে জানব। এই যে বললাম, প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের অবনমন ঘটছে, এবং সেই পরিবেশের অবনমনের ফলে কি কি হচ্ছে সেগুলো আমরা একটু জানব। দেখো, জল দূষণ ও জলাভাব। পরিবেশ যেহেতু দূষিত হচ্ছে, তার ফলে জল দূষণ হচ্ছে এবং জলের অভাব দেখা দিচ্ছে। দেখো, বিভিন্ন কলকারখানার নোংরা দূষিত জল এবং হাসপাতালের যে নোংরা জিনিসপত্র, সেগুলো কোনো নদী বা জলাশয়ে মিশে সেই নদী বা জলাশয়ের জলকে দূষিত করছে, এবং তার ফলে আমাদের দৈনন্দিন জীবনের যে জল, তার সেই জলের সংকট দেখা দিচ্ছে, তাই তো। ভবিষ্যতে এই জল সংকট আমাদের অনেক বেশি সমস্যা তৈরি করবে। ভবিষ্যতে এই জল, যেহেতু আমাদের ভৌম জল অনেক কমে আসছে এবং জল অনেক দূষিত হয়ে যাচ্ছে, তো ভবিষ্যতে জল সংকট আমাদের একটা বিশাল বড় সমস্যা। তো এখন থেকে আমাদেরকে সচেতন হতে হবে যাতে জল দূষণ না হয় আর জলের অপচয় না হয়। যাই হোক, তো পরিবেশ অবনমনের একটা ফলাফল হচ্ছে জল দূষণ এবং জলাভাব। দ্বিতীয়ত হচ্ছে খরা এবং বন্যা। এই পরিবেশের অবনমন যেহেতু হচ্ছে, তার ফলেই কখনো কম বৃষ্টিপাত হচ্ছে, যেহেতু পরিবেশ অবনমনের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তার ফলে কখনো কম বৃষ্টিপাতের ফলে খরা হচ্ছে, আবার কখনো বেশি বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিচ্ছে। আবার দেখো, জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। ধরে নাও কোনো একটা জায়গার, কোনো একটা অঞ্চলের
বিশাল অরণ্য ধ্বংস হয়ে গেল। এই যে এই বছরেই সাভানা তৃণভূমি 2019 সাভানা তৃণভূমি অঞ্চলের বিশাল বড় এলাকা এবং অস্ট্রেলিয়ার যে ডাউন্স তৃণভূমি অঞ্চল সেখানে আগুন লেগে গেছিলো, তাই তো? তোমরা সবাই জানো ঘটনাটা। আগুন লাগার ফলে বিভিন্ন বন্যপ্রাণী মারা যায় এবং অনেক উদ্ভিদ পুড়ে যায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন লেগে যায় এবং উদ্ভিদ পুড়ে ছাই হয়ে যায়, বিভিন্ন বন্যপ্রাণীরাও মারা যায়, তাই তো? তার ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের এমন অনেক প্রাণী আছে যারা একদমই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই অরণ্য ধ্বংসের ফলে জীববৈচিত্র্য হ্রাসপ্রাপ্ত হচ্ছে, মানে সেই অরণ্যে যেসব প্রাণীরা বসবাস করত তাদের বসবাসের আর জায়গা থাকছে না, তার ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, তাই তো? তো পরিবেশ অবনমনের এটা হচ্ছে আর একটা ফলাফল। এবার দেখো বায়ু দূষণ। ওই যে কলকারখানার দূষিত বায়ু, সেটা যখন বায়ুতে এসে মিশছে, কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া, দূষিত বায়ু, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো যখন বায়ুতে এসে মিশছে বায়ু দূষণ ঘটাচ্ছে। তারপর দেখো লেখা আছে যে রাসায়নিক দুর্ঘটনা। পরিবেশ অবনমনের আর একটা ফলাফল হচ্ছে রাসায়নিক দুর্ঘটনা। এই যে ভোপাল গ্যাস দুর্ঘটনা তোমরা জানো 1984 সালে হয়, যেখানে ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক এবং কীটনাশক একটা কারখানার ট্যাঙ্ক ফুটো হয়ে প্রচুর পরিমাণে বিষাক্ত মিগ গ্যাস, মিথাইল আইসোসায়ানাইড গ্যাস বেরিয়ে আসে। এই মিগ গ্যাসের ফুল ফর্মটা তোমরা করবে, মিথাইল আইসোসায়ানাইড গ্যাস বেরিয়ে আসে। তার ফলে এই ভোপালের গ্যাস দুর্ঘটনার ফলে 4000 মানুষ এবং অসংখ্য পশু পাখি মারা যায়। তারপর তো জাপানের ফুকুশিমার যে ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা, জাপানের ফুকুশিমা দুর্ঘটনা 2011 সালে যেটা হয়েছিল সেটা তো তোমরা জানোই। তো তার ফলে এই দুর্ঘটনার ফলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ মারা যায়, তাই তো? আর এই কিছুদিন আগে বিশাখাপট্টনমে একটা গ্যাস লিক হয়ে অনেক মানুষ মারা যায়, সেটা তোমরা শুনেছো নিশ্চয়। তো এই যে পরিবেশের অবনমন, তার ফলে বিভিন্ন ধরনের রাসায়নিক দুর্ঘটনা দেখা দিচ্ছে। এটা হচ্ছে আর একটা ফলাফল। তারপর দেখো বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। পরিবেশ অবনমনের আর একটা ফলাফল হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন। এই যে দেখো বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের ফলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যেটাকে বলা হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং এই বিশ্ব উষ্ণায়নের ফলেই জলবায়ুর পরিবর্তন হচ্ছে। কোথাও এই জলবায়ুর পরিবর্তনের ফলে কোথাও অতিবৃষ্টি এবং তার ফলে বন্যা, এবং কোথাও অল্প বৃষ্টি এবং তার ফলে খরা দেখা দিচ্ছে, তাই তো? তারপর দেখো পরিবেশ অবনমনের আর একটা ফলাফল হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হচ্ছে যখন জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে যায় সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি, এবং জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং মানুষের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য হ্রাস পাচ্ছে। মানুষের যতটা চাহিদা সেই পরিমাণে যোগান হচ্ছে না, আর অল্প জিনিসের, অল্প দ্রব্যের মূল্য অনেক বেশি হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো এটা হচ্ছে পরিবেশ অবনমনের আর একটা ফলাফল। তারপর হচ্ছে দেখো প্রাকৃতিক সম্পদের হ্রাস। যেহেতু জনসংখ্যা অনেক বেশি বেড়ে গেছে এবং নগরায়ন হচ্ছে, শিল্প কারখানা বাড়ছে, তার ফলে কি হচ্ছে, এই যে খনিজ সম্পদ, লোহা, কয়লা, এইসব খনিজ সম্পদ যথেচ্ছ পরিমাণে ব্যবহার হচ্ছে এবং সেই সব ব্যবহারের ফলে প্রাকৃতিক সম্পদ হ্রাসপ্রাপ্ত হচ্ছে। এখানে আর একটা পয়েন্ট তোমরা লিখতে পারো যে মানুষ যখন অনেক বেশি পরিমাণে জলের অপচয় ঘটাচ্ছে। এই যে প্রথমেই বলেছি, এটা আর পয়েন্ট দেওয়ার দরকার নেই, প্রথমে আমি লিখেছি যে জল দূষণ এবং জলাভাব, জলের অপচয় হচ্ছে। তো যাই হোক, এগুলো হচ্ছে পরিবেশ অবনমনের ফলাফল। তোমাদেরকে আজকে তাহলে আমরা আলোচনা করলাম পরিবেশ অবনমন, মানুষের কার্যাবলী প্রথমে তোমরা পড়বে। মানুষের কার্যাবলী, এই প্রকৃতি নির্ভর কার্যাবলী, প্রযুক্তি নির্ভর কার্যাবলী এবং সেবামূলক কার্যাবলী, এবং তাদের উদাহরণগুলো এই যে আমি বললাম। প্রকৃতি নির্ভর হচ্ছে কৃষিকাজ, যেটা কৃষিকাজ হচ্ছে প্রকৃতি নির্ভর। প্রযুক্তি নির্ভর হচ্ছে তথ্য প্রযুক্তি, যেটা কম্পিউটারের সাহায্যে যেগুলো করা হয়, কম্পিউটার, ল্যাপটপ এসবের সাহায্যে। তারপর সেবামূলক কাজ হচ্ছে হাসপাতাল, নার্সিংহোমে যে কাজগুলো করা হয় সেগুলো। তারপর সভ্যতার বিবর্তন ও পরিবেশের ওপর তার প্রভাব। সভ্যতা কিভাবে পরিবর্তন হচ্ছে, সভ্যতার উন্নতি হচ্ছে এবং সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে পরিবেশের কিভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আমি বললাম, ওটা তোমরা পড়বে একটু। আর হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি এটা পড়বে, আর পরিবেশ অবনমন কি এবং পরিবেশ দূষণ কি, পরিবেশ অবনমন এবং পরিবেশ দূষণের পার্থক্যটা পড়বে।
পরিবেশ অবনমনের কারণ ওই যে বললাম আমি, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ এবং মনুষ্যসৃষ্ট কারণ। পরিবেশ অবনমনের দুটি কারণ, প্রাকৃতিক কারণ এবং মনুষ্যসৃষ্ট কারণ, এগুলো তোমরা পড়বে এবং পরিবেশ অবনমনের ফলাফলটা পড়বে। এই যে আমি বললাম পরিবেশ অবনমনের ফলাফল, তো টেক্সট বইটা দেখে তোমরা পড়বে। এরপরে আমরা নেক্সট ক্লাসে পরিবেশ অবনমনের ফলে কি হচ্ছে, মানে পরিবেশ অবনমনের ফলে মানে কি বলবো, পরিবেশ অবনমন এবং তার ফলে ভারতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের জন্য কি কি উপায়, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো তোমাদের আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো তো একটু তোমরা টেক্সট বই দেখে পড়বে।